আসসালামু আলাইকুম। অভিনন্দন আমার চ্যানেল ফারজানা আহমেদে। আজকে অনেক দিন পর আবার একটি ছোট গল্প নিয়ে চলে আসলাম। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্যানভাসার কৃষ্ণলাল। আশা করছি আমার গল্পগুলো আপনাদের একটু হলেও মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে। যদি গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম আরও নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ক্যানভাসার কৃষ্ণলাল। চাকরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকরি রাখিতে পারিল না। সকাল হইতে রাত 10টা পর্যন্ত টিনের সুটকেস হাতে শেয়ালদ হইতে বারাসত এবং বারাসাত হইতে শেয়ালত পর্যন্ত তাদের মাকুর মতো যাতায়াত করিয়া ও ক্রমাগত দত্তপুকুরের রাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, বাত, বেদনা, ফুলো, কাটা, ঘা, পোড়া ঘা, দাঁত কনকনানি, এক কথায় যত রকম ব্যথা শোলাকি কামড়ানো আছে সব এক নিমেষে চলে যাবে। আজ 24 বছর এই লাইনে ঔষধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করেছেন, সকলেই এর গুণ জানেন বলিয়া চিৎকার করেও চাকরি রাখা গেল না। সেদিন বসু মহাশয় কৃষ্ণলালকে ডাক দিয়া বলিলেন, পালমশাই, কাল রাত্রে ক্যাশ জমা দেননি কেন? আগে আগে অনেক রাত হয়ে গেল, খুলনা ট্রেন প্রায় 20 মিনিট লেট। দেখুন, আগেও আমি অন্তত 17 বার আপনাকে সাবধান করে দিয়েছি। খুলনা ট্রেন 10টা 21-এ স্টেশনে আসে। আমি 11:30 পর্যন্ত আপিসে বসেছিলাম শুধু আপনার জন্যে। নেতাই 2বার স্টেশনে দেখে এলো, ট্রেন রাইট টাইমে এসেছে, লেট 1 মিনিটও ছিল না। আগে বড়বাবু, শরীরটা কাল বড়ই। ও, আপনার পুরনো কথা, এই কথা আর শুনবো না আজ। যাক, ক্যাশ এনেছেন এখন? কৃষ্ণলাল অপরাধীর মতো বড়বাবুর মুখের দিকে চাহিল, বলিল, ক্যাশটা আনি গে যাই। না, একটু মুশকিল হয়েছে। আচ্ছা আসি। যান, আসুন। কৃষ্ণ তবুও দাঁড়াইয়া আছে দেখিয়া ঋত্য গোপালবাবু বলিলেন, কি হলো? আগে ওবেলা দিব, এটা বাসে এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে। আমি যার সঙ্গে থাকি। আপনি কোথায় গিয়েছিলেন? একটু বেড়াতে বার হয়েছিলাম, এই গোলন্দ দিঘির দিকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করি নে। কেন করি নে তাও আপনি জানেন। রাত 10টার পরেই ক্যাশ এনে দেওয়ার কথা। আপনি বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসের কাজ করে, জানেন না যে ক্যাশ তখনই জমা দেওয়ার নিয়ম আছে। আগে আগে এরকম আরও কতবার হয়েছে বলুন দেখি? আপনার কথার উপর বিশ্বাস করা যায় না আর। বড়ই দুঃখের কথা। আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনাকে অনেক দোষ সহ্য করেছি আমরা, কিন্তু এবার আর নয়। আপনি এ মাসের এই কদিনের মাইনে নিয়ে যাবেন, আপিস খুললে কমিশনের হিসাবটাও সেই সঙ্গে দেবেন। যান এখন। অবশ্য এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই। ঋত্যগোপালবাবুকে সে যথেষ্টই বলিয়াছিল। ঋত্যগোপালবাবুর বুড়োকর্তাকে গিয়া পর্যন্ত ধরিয়াছিল, শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিল এই, চাকরি যখন যাইবার হয় তখন তাহাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না। মৃত্যু পথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, ধরা বাঁধা। সুতরাং চাকরি গেল। তখন বেলা 2:30। সকাল হইতে ইহাকে উহাকে ধরাধরির ব্যাপারেই এতক্ষণ সময় কাটিয়াছে। স্নান আহার হয় নাই। 25/2 রামনগর মিত্রের লেনে ঢুকেই যে টিনের চালওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠ কোঠায় ঠিক সামনেই আজকাল কর্পোরেশনের সাধারণ স্নানাগার নির্মিত হইয়াছে, তারই পশ্চিম কোণে 17 নম্বর ঘরে আজ প্রায় 11 বছর ধরিয়া কৃষ্ণলালের বাসা।
কৃষ্ণলাল ঘরে একা থাকে না। ছোট্ট ঘরে 3টি ময়লা বিছানা, মেঝের ওপর পাতা। সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া ঘুমাইতেছে। আর একজন রুমমেট ট্রামের কন্ট্রাক্টর। 4:30টার পরে সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘন্টার জন্য বাসায় আসে এবং তারপরেই সাজিয়া গুজিয়া কোথায় বার হইয়া যায়। নিচে পাইস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালের সাড়া পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল, এত বেলায়? বেলায় তা কি হবে, চাকরিটা গেল আজ। সে কি, এতদিনের চাকরিটা? কত করে বললুম বড়বাবুকে, তা শোনে কি কেউ? গরিবের কথা কে রাখে বলো? হয়েছিল কি? ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল বলে তুমি ক্যাশ ভেঙেছ। তাই তো, তাহলে এখন উপায়? দেখি, কোথাও আবার চেষ্টা জুটে যাবে একটা না একটা। আমাদের এক দোর বন্ধ, 1000 দোর খোলা। আমাদের অন্য মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পাইস হোটেল হইতে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীন কুণ্ডল এনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, ও গোলাপি, গোলাপি। তাহার সারাই যে বাহির হইয়া আসিল, সে বর্তমানে রূপ যৌবনহীনা প্রৌঢ়া। পরনে আধময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে কাঁচক্ষয়ে কাচের চুড়ি, 2 গাছে সোনা বাঁধানো পেটে, মাথার চুলে পাক ধরিয়াছে। গায়ের রং এখনো বেশ ফর্সা। গোলাপিকে 30 বৎসর আগে দেখিলে ঠিক বোঝা যাইত গোলাপি কি ছিল, এখন আর তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসারের পদে বহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জার কি করিয়া সহজেই ভুলিয়া যাইত। জলের মতো পয়সা আসিতে লাগিল। এই নবীন কুণ্ডলে নেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন নতুন যৌবন, হাতেও কাঁচা পয়সা। গোলাপির তখন বয়স 16-17। রূপ দেখিয়া রাস্তার লোক চমকিয়া দাঁড়াইয়া যায়। গোলাপির মার হাতে বছরে বছরে মোটা টাকা জমে। কৃষ্ণলাল সেই হইতেই নবীন কুণ্ডলেনের নৈশ অধিবাসী। কতকালের কথা, গোলাপের ঘরে মেহগনি কাঠের দেরাজ হইল। ঘরের দেওয়ালে বিলম্বিত বড় বিলাতি কাচ বসানো আয়না হইল। সেকালে প্রচলিত ম্যাকাসাপ অয়েলের শিশির পর শিশি ভিড় জমায়া তুলিল। মাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষার উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে। প্রতিদিনের আয় 3 টাকা, 2.5 টাকার নিচে নয়। একদিন গোলাপের মা অভিমানের সুরে বলিল, যাই বলো বাপু, গোলাপি আমায় প্রায়ই বলে একখানা বাড়ি তার নিজের না হলে চলে না। আর তা কেমন কপাল কি, এই এক বাড়িতে 36 জনের সঙ্গে। কেন মা, তার ভাবনা কি? কালী ঘর দেখে দিচ্ছি। কত টাকা ভাড়ার মধ্যে হবে বলো? এই আমাদের পাড়াতেই আছে। যা তুমি বলবে, 20 কি 25। 30 টাকায় একখানা ভালো বাড়ি এ পাড়াতেই আছে। তাহলে তাই না হয়? হ্যাঁ হ্যাঁ, এ আবার আমায় জিজ্ঞেস করতে হয় মা। গোলাপিরা নতুন বাড়িতে উঠিয়া আসিল। বড় পাচি বলিল, ওগো, একটু রয়ে শুয়ে নিস, দেখিস যেন আবার দড়ি না ছেড়ে। খুব বরাত্তর, যা হোক গোলাপি। আর আমাদের এই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গ্যালাসে খুলে রাখেন। কদিন বললাম, একখানা ঢাকাই শাড়ি আর একটা বাজা ঘড়ি দাও দেয়ালে টাঙানোর। তা বুড়ো আজ 7 মাস ঘুরুচ্ছে। আজ এলে হয় একবার,
ওর দাঁত খুলে জলের গ্যালাসে ডুবিয়ে রাখা বের করে দেব। শুধু বাড়ি, গোলাপির টেবিল, হারমোনিয়াম হইল, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোনো শোক গোলাপির বাকি ছিল? প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যাসের মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। বছর কাটিয়া গেল। গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখে স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠিতা দেখিয়া তাহার মা একদিন নবীন কুণ্ডলেনের মায়া কাটাইয়া বোধহয় উর্বশী বা তিলোত্তমালোকে প্রস্থান করিল। অমন জাকের শ্রাদ্ধ এ অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপির যৌবনে ভাটা পড়িল। কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল। দত্তপুকুরের তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল। রেলগাড়ির কামরাও নিত্য নতুন ক্যানভাসারে ভরিয়া গেল। যা ছিল কৃষ্ণলালের একার, তাহার মধ্যে অনেক ভাগ বসিল। পূর্বের সচ্ছলতা কমিতে লাগিল। তারপর 10-12 বছরে সুন্দরী গোলাপি কুরুপা প্রৌরাতে পরিবর্তিত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে এই বাড়িটিতে থাকিতে হয়। তবুও কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলিল, গোলাপি, চাকরিটা গেল। গোলাপি বিস্ময়ের সুরে বলিল, সে কি গো? বড়বাবু রাগ করেছে, কাল কেস জমা দেয়নি বলে। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এখনো দোষ গেল না। তা ওরা কি করে রাখে তোমায়? কাল কোথায় গিয়েছিলে? সে খরচ নয় গোলাপি। দক্ষিণেশ্বরে সেদিন যাওয়ার দরুন দেনা ছিল, মনে নেই? কাবলির কাছ থেকে টাকা নেইনি। রাত 10টার পরে স্টেশনের গেটে আমায় ধরেছে, রূপে দাও। শেষে ভাবলাম কি ছোড়া মারবে নাকি, ভয়ে পরে দিয়ে দিলাম টাকা। কাবলির দেনা ও হজম করা কঠিন। তা নাও বেশ হয়েছে। এখন খাওয়া হয়েছে না হয়নি? আমার আদেশে ঝিগিরে নাচছে, সে তো দেখতে পাচ্ছি। তখন বললুম পাড়াগাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘরদোর বেঁধে দুজনে থাকা যাবে। তা না, তোমার বাবু কলকাতা আর কলকাতা। কলকাতা ছেড়ে আমি থাকতে পারবো নি। এখন থাকো কলকাতায়, কে এখানে খাওয়াই দেখি। জুটে যাবে, এখানেই জুটে যাবে, অত ভাবনার কারণ নেই। তোমার এই বুড়ো বয়সে চাকরি নিয়ে তোমার জন্য বসে আছে। এখন আর কি তোমার হাত পা নেড়ে বক্তিমে করবার গতর আছে নাকি? দেখিয়ে দেব গোলাপি, দেখবি? ভদ্র মহোদয়গণ, এই সেই বিখ্যাত আদি ও অকৃত্রিম দত্তপুকুরের বাতের তেল। ইহা ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত কনকনানি, কাউর, ছুলি, কাটা ঘা, পোড়া ঘা। গোলাপি হাসিতে হাসিতে বলিল, থাক গো গোসাই, আর বিদ্যে দেখাতে হবে না। সবাই জানে তুমি খুব ভালো বক্তিমে দিতে পারো। আহা, কি হাত ফানার ছিঁড়ি, যেন থিয়েটারের একটু করছেন। তাহলে বলো, চাকরিতে নেবে কিনা? নেবে না আবার? 100 বার নেবে। আমি যাই এখন, ঝিকিরি করে নিজের পেট চালাবার চেষ্টা দেখি। নিজেই খেতে পাবে না, তা আমায় আর খাওয়াবে কোথেকে? কি আদেশটা যে নিয়ে এসেছিলাম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্ধত হইয়াছে দেখিয়া গোলাপি বলিল, বসো, 2টি মুড়ি টুড়ি মেখে দিই, খেয়ে একটু চা খেয়ে যাও। অগত্যা কৃষ্ণলাল বসিল, বলিল, তাহলে বক্তৃতা এখন দিতে পারি, কি বলো? নাও, আর আদিক্ষেতার কাজ নেই। দিতে পারো তো? সত্যি কথা যদি বলি তবে তো পায়া ভারী হয়ে যাবে। কি
বলো না গোলাপি, বলতেই হবে। তোমার মতো অমন কারো হয় না। আমি তো কতই দেখলাম, দাঁতের মাজনের, ওষুধের ফিরিওয়ালা, আমাদের এই গলির মুখে হারমোনিয়াম গলায় বেঁধে নাচে, ভক্তিমে দেয় পোড়ার মুখোরা। কিন্তু সেসব ফিরিওয়ালা তোমার মতো নাই। কৃষ্ণলাল রাগের সুরে বাধা দিয়া বলিল, কিসের সঙ্গে কিসের তুলনা? তোকে নিয়ে আর পারেনি দেখছি। তারা হলো ফিরিওয়ালা, আমি হলাম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে যারা গান গেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নেচে বেড়ায়, আমরা কি সেই দলের? অপমান হয় এ কথা আমাদের বলো না। যাক যাক, ভুল হয়েছে। তুমি এখন ঠান্ডা হয়ে বসো, চা খেয়ে নাও। গোলাপের মন আজ বেশ খুশি। এতদিন পরে যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর সে আবার শুনিল। 30 বৎসরের অন্ধকার কালো ছেঁড়া পর্দাটা কে টানিয়া সরাইয়া দিল। সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে, তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে আমার কাছে এসে অবশ্যই খেয়ে যাবে। এই বৃদ্ধ বয়সে না খেলে শরীর থাকবে কেন? আমায় কিছু দিতে হবে না এখন। ওই সোনার বোনদের ঠাকুর বাড়িতে একটা ঝিয়ের দরকার, সকাল সন্ধে কাজ করব। আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব। তা তোমায় বলাও যা, না বলাও তাই। তুমি কি আসবে? তোমায় আমি চিনি কিনা? কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো। তোর রোজগার একবার খাই দিন কতক, সে স্বাদ আমার কাছে অনেক দিন থেকেই। আচ্ছা, তাহলে এখন আসি। ওবেলা হয়তো আসব, সন্ধ্যার পর। তাহার পর 1 মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপির বাড়ি কৃষ্ণলাল আর আসিল না। সুখের দিনে গোলাপিকে সে অনেক দিয়াছে, এখন দুঃখের দিনে বসিয়া গোলাপির অন্ন ধ্বংস করিবে তেমন বংশ জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপি ও প্রৌঢ়া। ঝিগিরে ভিন্ন এখন তার কোনো উপায় নাই। মেসের ভাড়া বাকি পড়িয়াছিল 2 মাসের। মেসের অধ্যক্ষ কৃষ্ণলালকে বলিল, কি কৃষ্ণবাবু, আমাদের রেন্টটা কি হবে? আজ্ঞে ক্ষেত্রবাবু, দেখতেই তো পাচ্ছেন চাকরিটা গেল, হাতে কিছু নেই। এই অবস্থায় ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া জোগাবো কোথা থেকে সেটাও তো দেখতে হবে। 2 দিন সময় দিন, তারপর আপনি দয়া করে সিট ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা দেখি। কৃষ্ণলাল পড়িল মহাবিপদে। একে খাইবার পয়সা নাই, তাহার উপর মাথা গুজিবার যে জায়গাটুকু ছিল তাহাও তো আর থাকে না। 3 দিন কাটিয়া গেল। 2-1টি পূর্ব পরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া 2-4 আনা ধার লইয়া পাইস হোটেলের ডাল ভাতে কোনো রকমে ক্ষুধা নিবৃত্তি করিয়া এই 3 দিন কাটাইল। কিন্তু 3 দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। 2 পয়সার ছাতু বা মুড়ি সারাদিন, শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে। তাহার পর পেট পুরিয়া জল, কালের নির্মল জল। মেসের ম্যানেজার আবার ডাক দিলেন, বলিলেন, কিছু হলো? আগে এখনো এই ভাবছি। আমার লোক এসে গিয়েছে, কাল মাসের পয়লা। 2 মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেও দিতে হবে। আমিও ঝাপসা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নেই। খাটখানা রেখে যাবেন মেসে। পরদিন সকালেই জিনিসপত্র সমেত কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতো জায়গা কোথায় পাওয়া যায়? গোলাপি অনেকবার মেসে খবর লইয়া মধ্যে একদিন 2 ঘন্টা মেসের বাইরে ফুটপাতে বসিয়াছিল তাহার অপেক্ষায়। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল। এখন গোলাপের বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকায় রাখিতে চাহিবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত।
মেস হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটা চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল। বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদ্দেশ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে অহেরিটোলার স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্তানি ফিরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল 1 পয়সায় একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি পাইলে হইতো এই সময়ে একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপরে পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়া একবার চারদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলালকে দেখিয়া বলিল, একটু দয়া করে ব্যাগটা দেখবেন, 1 পয়সার বিড়ি কিনে আনি। বিড়ি কিনিয়া আনিয়া সে কৃষ্ণলালকে একটা বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করিয়াছিল ছোকরা একজন ক্যানভাসার। এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আগে হ্যাঁ। কি জিনিস? হাত কাটা তেল, সার্জিক্যাল মলম। বেশ পাওয়া যায়। কমিশন কেমন? ভালোই। খদ্দেরকে হাত কেটে দেখাতে হয়, সঙ্গে ছুরি থাকে। এই যে। ছোকরা জামার আস্তিন গোটায় দেখাইল। কবজি হইতে কোনই পর্যন্ত হাতের সমস্ত অংশ ছুরি দিয়া ফালা ফালা করিয়া চেরা। কৃষ্ণলাল শিহরিত, উঠিয়া বলিল, এ কি, লাগে না? ছোকরা হাসিয়া বলিল, লাগে, আবার মলম লাগালে সেরে যায়। কিরকম আয় করেন? 24 টাকা থেকে 30 টাকা প্রতি মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল। এত কাণ্ড করিয়া 30 টাকা! অথচ এমন সময় গিয়াছে যখন দত্তপুকুরের বাতের তেল ফিরি করিয়া সে মাসে 60-70 টাকা অনায়াসে রোজগার করিয়াছে। তাহার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালা ফালা করিয়া কাটিবার কোনো প্রয়োজন হয় নাই। ক্যানভাসারের কাজে আর সুখ নাই, আর সে এ কাজ করিবে না। পরদিন কৃষ্ণলাল কলিকাতা ছাড়িয়া স্বগ্রামে রওনা হইল। বসিরহাট স্টেশনে নামিয়া 7 ক্রোশ হাঁটিয়া তাহার পৈতৃক গ্রাম ইলশেখালি পৌঁছাইতে বেলা 3টে বাজিল। গ্রামে তাহার দূর সম্পর্কের গেতে ছাড়া অন্য কেহ আপনার জন নাই। নিজের পৈতৃক ভিটা জঙ্গলাকীর্ণ হইয়া পড়িয়া আছে। বহুদিন এদিকে আসে নাই, দেখাশোনাও করে নাই। খড়ের ঘর কতদিন টেকে? আজ প্রায় 17-18 বছর পূর্বে 2-5 দিনের জন্য একবার পিসিমার শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল। সেই আর এই। জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেকে না। কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকে কথাবার্তা বলিতে জানে না, ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না। কলিকাতার রাস্তার ভিখারিও চা খায়। তাহার উপর এই পাড়াগায় কেমন জল কাদা, তেমনি জঙ্গল। রাত্রে মশার উৎপাতে নিদ্রা হয় না। এরই মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়েছে। না, এখানে মন টিকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল, এখানে সবাই যেন সারাদিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ইহারা চড়কতলার ক্ষুদ্র মাঠে বেলতলায় বসিয়া হুকা হাতে আড্ডা দেয়, পরচর্চা করে। কোনো কাজ নেই, অথচ দুপুরে ভাত দুটি মুখে দিতে না দিতেই এদের চোখ ঘুমে ঢুলিয়া পড়ে। দিবানিদ্রা চলে বেলা 4টা পর্যন্ত। তারপর ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহ বা বাজারে 2 পয়সার সওদা করিতে যায়। সেখানেও আবার আড্ডা। এ দোকানে ও দোকানে বসিয়া তামাক খাওয়া,
4 পয়সার সওদা করিতে 3 ঘন্টা লাগাইয়া সন্ধ্যার পর বাড়ি আসে। তারপরেই আহার ও নিদ্রা। কেরোসিন তেলের দাম চড়িয়া গিয়াছে। তেল খরচ করিয়া আলো জ্বালাইয়া রাখিতে কেহ রাজি নাই। কয়েক বাড়ি যাও, অন্ধকারে বসিয়া দু একটা কথা বলো, গল্প করো, এক আধ কলকে তামাক খাও, তাহার পর বাড়ি ফিরিয়া আবার বিছানা আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরম জীবনে অভ্যস্ত নয়। এ কি জীবন? অথচ সকলেই বলিবে, দাদা সংসার চলে না, বড় কষ্ট। কষ্ট ঘুচাইবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ 25-30 বছর ধরিয়া যার কলিকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিয়াছে, এই ধরনের অলস শ্রমবিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে। সকালে উঠিয়াই নিচের তলায় কলে স্নান সারিয়া লইতে হইত। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমিয়া যাইবে কলেজে, আর স্নান করা চলিবে না। নিচের তলায় শেকরার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জি, পূর্ব দিকের ঘরে যে মোটেরা থাকে, সবাই আসিয়া কলে ভিড় লাগাইয়া দিবে। ইহার পর আসিবে একদল বালতি হাতে জল ধরিতে ও চাউল ধুইতে। সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। উপরের 3 তলার 3টি মেসের চাকরেরা সকলেই কর্মব্যস্ত। ঘড়ি ধরিয়া কাজ কলিকাতায়। সময় গেল, 6টা বাজে, কখন কি হবে? দিন আরম্ভ হইয়াছে। এখনই বাবুরা আসিয়া ভাত চাহিবে 8টা বাজিতে না বাজিতে। এতটুকু দেরি করিলে চলিবে না। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইল শিয়ালদহ স্টেশনে। প্রথমেই 7:10 বারাসত, 7:25 নৈহাটি, 7:45 রানাঘাট প্যাসেঞ্জার, 8:30 বনগা লোকাল, 8:50 দত্তপুকুর, 9:10 কেষ্টনগর লোকাল। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতের তেল, বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল। যত প্রকার বাত, ফোলো, সোলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্র ব্যবহারে ভদ্র মহোদয়গণ। এই ওষুধটি আজ 30 বছর যাবৎ এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা 12টা পর্যন্ত। 12:55 শান্তিপুর ছাড়িয়া গেল, তবে সকালের কাজ মিটিল। কি জীবন, কি আনন্দ, কি পয়সা রোজগার! কাঁচা পয়সা রোজ আসে, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে, সেই জানে খরচ করিতে। ইহাতে ক্ষোভ কি? কৃষ্ণলাল আরো মাসখানেক কোনো রকমে কাটাইল। আর চলে না। এই অলস জীবন তাহার অসহ্য। কখনো পা গুটাইয়া কর্মবৃত্তি অবলম্বন করিয়া এভাবে সে থাকে নাই। বেশি দিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়া যাইবে। কিন্তু কলিকাতায় গিয়া সে খাইবে কি? কোনো উপায় তো দেখা যাইতেছে না। ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটে আর চাকরি হইবার সম্ভাবনা নাই। তবু একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়? কিছু যদি না জুটে, তবে আহিরিটোলার ঘাটে সেই হাত কাটা তেলের কেনভাসার ছোকরার সঙ্গে দেখা করিয়া, তবে ছুরি দিয়া নিজের হাত ফালাফালা করিয়া কাটা এই বৃদ্ধ বয়সে ক্যানভাসারের চাকরির মতো সম্মানের চাকরি, আরামের চাকরি আর নাই। কিন্তু হাত কাটিয়া দেখাইয়া জিনিস বিক্রয় করা, ওতে মান সম্ভ্রম থাকে না। এভাবে গ্রামে বসিয়া থাকা জীবন নয়। চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইবে না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাহাকে সামনের বছর 2-1 বিঘা ধান করিতে পরামর্শ দিল। কেহ বলিল, ডোবার ধারে জমিটা পড়ে আছে, কেষ্ট খুরু, তোমারই পৈতৃক জমি, এই শীতকালে মানকচু লাগাও ওটাতে। তবু হাটে হাটে কিছু ঘরে আসবে। সামনের শীতকাল নাগাদ কৃষ্ণলালের হাসি পায়। কলিকাতার রোজগার যে কি ধরনের, সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তাহার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কচু কুমড়া বেচেও সে আয় হওয়া অসম্ভব।
এই মূর্খ অর্বাচীনেরা তাহা কি করিয়া বুঝিবে? অবশেষে সে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলিকাতায় আসিয়া হাজির হইল। বাঁচিতে হয়তো সে ভালো করিয়াই বাঁচিবে। ট্রেনে পুরনো ক্যানভাসারদের সঙ্গে দেখা, নবশক্তি ঔষধালয়, কবিরাজ অঙ্গমোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেট প্রভৃতি ফার্মের লোক সবাই জানে, সবাই খাতির করে। আরে এই যে কেষ্টদা, আজকাল আর দেখি নে যে। কেষ্টদা কোথেকে? বিয়ে থাওয়া করলেন নাকি এ বয়সে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা? দেখিনি ট্রেনে আর। জমি জমা দেখতে গেছলে ভাইয়া? তা দেখবেই তো, থাকলেই দেখে। আমাদের কোনো চুলায় কিছুই নেই, যা করে এই বিশ্বাস কোম্পানি। হিংসে হয় তোমায় দেখে। 200 টাকা বছরে আয়ের সম্পত্তি বলো কি? তবে তো তুমি, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণলালকে এ বিড়ি দেয় ও পানের কৌটা খুলিয়া সামনে ধরে পুরনো বন্ধুর দল। ইহাদের ফেলিয়া এতকাল ঘুমন্ত পুরীতে কাল কাটাইল যে কি ভাবে। এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর আছে। আর সে কোথাও যাইবে না কলিকাতা ছাড়িয়া। মরিতে হয় এখানে মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিয়াও কিন্তু চাকরি মিলিল না। বসু মহাশয় ঝাড়ার জবাব দিলেন। এখন সুশ্রী চেহারার ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা চুলপি, ঘাড় বাহির করিয়া চুল ছাটা, লপেটা জুতো পায়ে, থিয়েটারের রামের মতো গলা, এই সবাই চায়। বয়স হয়ে গেলে, মানে এখন ভাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। পুরনো মেসেই উঠিয়াছিল, বারান্দাতে আছে। গোলাপের সঙ্গে দেখা করে নাই, এখন করিতে চাহেও না সে। অনাহারে 2 দিন কাটিল মধ্যে। অবশেষে একদিন আহিরিটোলার ঘাটেই গিয়া হাজির হইল। যদি হাত কাটা তেলওয়ালা সেই ছোকরার সঙ্গে দেখা হইয়া যায়। সে 12:30টার স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছিল। 7-8 দিন ক্রমাগত ঘুরিয়াও কিন্তু ছোকরার দেখা মিলিল না। কৃষ্ণলালের দুঃখ শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে, আর চলে না। আচ্ছা, সে ক্যানভাসারে ভুলিয়া যাইতেছে না তো? আজ কতদিন চাকরি নাই, কতদিন বক্তৃতা দেবার অভ্যাস নাই। চর্চা অভাবে শেষে কিনা ছোকরা ক্যানভাসারেরা কৃষ্ণলালকে ছাড়াইয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের টিনের ছোট সুটকেসটি হাতে লইয়া ডালহাউসি স্টোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের বক্তৃতা জুড়িয়া দিল। চর্চা রাখা দরকার তো বটেই। তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়। খরিদ্দার জোটে কিনা সে একবার দেখিবে। এখনো তাহার যাহা গলা আছে, থিয়েটারের রামের মতো গলাওয়ালা কোনো ছোকরা ক্যানভাসার তাহার সঙ্গে পাল্লা দিবে সে দেখিতে চায়। দত্তপুকুরের বাতের তেল ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত ছুলানি, হাত বেদনা, পিঠ বেদনা। ভদ্র মহোদয়গণ, এই ঔষধটি আজ 30 বছর ধরিয়া এই লালদিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সে গর্বে একবার চারিদিকে চাহিয়া দেখিয়া লইল। বেশ ভিড় জমিয়া গিয়াছে। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমার একটা ছোট ফাইল। কৃষ্ণলাল গম্ভীরভাবে বলিল, আমার কাছে ঔষধ নেই। আমি বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক। যাদের দরকার হবে তারা 106-এর সি হরিধন পোদ্দারের লেনে বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের অফিসে আমার নামের এই স্লিপটা নিয়ে যান দয়া করে। টাকায় 4 আনা কমিশন পাবেন। দাঁড়ান, লিখে দিচ্ছি। দিন 5-6 কাটিয়া গেল। কৃষ্ণলালের নেশা লাগিয়া গিয়াছে। সে বেলা 3টার সময় রোজ সুটকেস হাতে ঝুলাইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে গিয়া বক্তৃতা জুড়িয়া দেন। আপিস ফেরতা লোকেরা ভিড় করিয়া শোনে।
সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে। এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া একেবারে তাহার সামনে আসিয়া দাঁড়াইল। কৃষ্ণলাল চমকিয়া উঠিল। বসু ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু মহাশয় স্বয়ং। বসু মহাশয়ে কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া বলিলেন, শুনুন একবার এইদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটাইয়া কিছু দূরে বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের মতো দাঁড়াইল। বসু মহাশয় বলিলেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আগে আগে একবার চর্চাটা রাখছি, নইলে। বসু মহাশয় বলিল, তাই তো বলি, এ কি কাণ্ড! গত দিন ৫-৬-এর মধ্যে অফিসে আপনার নামে স্লিপ নিয়ে বোধহয় ১০০ কি ১৫০ খদ্দের গিয়েছে। এত ঔষধ বিক্রি গত কমাসের মধ্যে হয়নি। একে তো এই ডাল সিজন যাচ্ছে, আমি তো অবাক। সবাই বলে লালদিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তারই মুখে শুনে শুনে আমি বলি, আজ আমি নিজে গিয়ে ব্যাপারটা কি দেখি তো নিজের চোখে। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনার এরকম কাজে। কৃষ্ণলাল বিনীতভাবে বলিল, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারদের মতো থিয়েটারি রামের গলা কোথায় পাবো, তবুও একবার দেখি দেখি। বসু মহাশয় বলিলেন, শুনুন, ওসব থাক, আপনি আজই অফিসে আসুন, এক্ষুনি। আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্ট করলাম। ৬০ টাকা মাইনে পাবেন আর কমিশন। শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের একটু তালিম দিয়ে দেবেন, বুঝলেন না? আসুন, চলে আমার গাড়িতে। সন্ধ্যাবেলা নবীনকুণ্ড লেনের খোলার সংকীর্ণ রোয়াকে গোলাপি ক্যানিস্টার কাটা তোলা উনুনে আঁচ দিয়া প্রাণপণে পাখার বাতাস করিতেছে। এমন সময় বাহিরে কে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে এসে এই জিনিসগুলো ধরো দেখি, হাত ভরে গিয়েছে।